বছরের প্রথম সূর্যগ্রহণ আজ। জানাবো আবারও ভূমিকম্পের সংখ্যা 7 মাত্রার হলে ঢাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার, বলছেন তাসনিম জারা। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম বেশি হয় যেসব কারণে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বছরের প্রথম সূর্যগ্রহণ আজ। আজ 29শে মার্চ 2025 সালের প্রথম সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ দেখা যাবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত। 2025 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ 21শে সেপ্টেম্বর। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে প্যাসিফিক আন্টার্কটিকা আকাশে। এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা আকাশে। এই বছর চৈত্র অমাবস্যার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। 29শে মার্চ সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর 2:50 শুরু হবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6:46 পর্যন্ত। সূর্যগ্রহণ কি? যখন চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় আসে এবং চাঁদের ছায়া সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয়, তখন সেটাকে সূর্যগ্রহণ বলা হয়। এই ছায়া যেখানে পড়ে হয় সেখান থেকে সূর্য দেখা যায় না, অথবা সূর্যের একটি বড় অংশ কালো দেখায়। আবারও ভূমিকম্পের সংখ্যা 7 মাত্রার হলে ঢাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় যেভাবে গাজার বহুতল ভবনগুলো মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়, তেমনটি যেন দেখা গেল থাইল্যান্ডের ব্যাংককে। তবে এটি কোনো হামলা নয় কোনো বিস্ফোরণের ঘটনাও। শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেছে ব্যাংককের 33 তলা একটি ভবন। থাইল্যান্ডের প্রায় 1,70,00,000 মানুষের শহর ব্যাংকক কাঁপিয়ে দেওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। 11 মিনিটের মাথায় সেখানে 6.4 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা বেশি ছিল। প্রতিবেশী থাইল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, চীন ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশে অনুভূত হয় শুক্রবার দুপুর 12:25। উৎপত্তিস্থল 597 কিলোমিটার দূরে হলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর-পূর্বের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। দেখা যাচ্ছে এসব স্থানে ভূমিকম্প বেড়ে যাচ্ছে, এর প্রভাব পড়ছে বাংলাদেশে। এখন আরো বড় ভূমিকম্প হলে তার প্রভাবও আরো জোরালোভাবে পড়তে পারে বাংলাদেশে। অথবা একই মাত্রা ভূমিকম্প যদি আরো কম দূরত্বে উৎপত্তি হয়, তখন ঢাকা সহ বড় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। সবার আগে ভূমিকম্পের সচেতনতা জরুরি। ঢাকা শহরে বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, এজন্য ভবনগুলো ভূমিকম্প নিরোধক কিংবা মজবুত করা প্রয়োজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকা অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশের আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে। ঐতিহাসিকভাবে 1869 থেকে 1930 সালের মধ্যে রিক্টার স্কেলে 7-এর বেশি মাত্রার 5টি ভূমিকম্পে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1885 সালে ভূমিকম্প এবং 1918 সালে শ্রীমঙ্গল ভূমিকম্পের প্রতিটিরই কেন্দ্র ছিল বাংলাদেশের মধ্যে এবং যথেষ্ট ক্ষতি হয়েছিল। এই অঞ্চলে বড় ভূমিকম্প প্রায় 75 বছর ধরে ঘটেনি, তাই শিগগির একটি বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার, বলছেন তাসনিম জারা। এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। তাসনিম জারা তার পোস্টে বলেন, এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার। তবে তাসনিম জারা তার পোস্টে কোনো পরিবারকে ইঙ্গিত করেছেন তা জানা যায়নি। কিন্তু ওই পোস্টের কমেন্ট একটি নিউজের লিঙ্ক শেয়ার করা হয়। নিউজের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। তাসনিম জারার ওই পোস্টে একজন মন্তব্য করেন, এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে থাকবে না, কারণ দেশের উন্নতি ও সংস্কৃতি সবার চেষ্টার ফল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে যদি দেশের সংস্কারকে এগিয়ে নিয়ে যাই, তবে আমাদের ভবিষ্যৎ হবে আরো আলোকিত এবং শক্তিশালী। দেশ আমাদের সবার, আর এর সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য এবং প্রচেষ্টার উপর। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম বেশি হয় যেসব কারণে।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম। ভয়াবহ এই দুর্যোগের কবলে পড়ে বিভিন্ন দেশের ব্যাপক জানমালের ক্ষতি হওয়ার রেকর্ড রয়েছে। সর্বশেষ গতকাল 7.7 মাত্রার ভূমিকম্প কেঁপে ওঠে মিয়ানমার। ভূমিকম্প এতটা শক্তিশালী ছিল যে শত শত মাইল দূরে থাইল্যান্ডেও তা জোরালোভাবে অনুভূত হয় এবং দেশটির রাজধানী ব্যাংককে ভবন ধসে পড়ে। ঘটে অনেক প্রাণহানিও। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি 7.1 মাত্রার ভূমিকম্পে হাজারো ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে যায় তিব্বতে। এ ঘটনায় মৃত্যু হয় শতাধিক মানুষের। তবে 2019 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একই মাত্রা ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি। অবকাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা কেন বাড়ে কমে? বিশেষজ্ঞরা বেশ কয়েকটি মানদণ্ড বের করেছেন যেগুলোর কারণ ভূমিকম্পের ফলে ক্ষতি কম বা বেশি হয়। পৃথিবীর ভূপৃষ্ঠ আলাদা আলাদা বিট বা প্লেট টেকটোনিক দিয়ে তৈরি হয়েছে, যা নিচে নরম পদার্থের উপরে ভাসছে। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলে তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফল্ট লাইন। মাটির নিচে 2.5 বা তার কম কম্পন হলে সাধারণত তা অনুভূত হয় না, তবে এটা যন্ত্রে ধরা যায়। 5 মাত্রার বেশি কম্পন মানুষ বুঝতে পারে এবং এতে সামান্য ক্ষয়ক্ষতিও হতে পারে। 7 মাত্রার উপরে ভূমিকম্পনের বড় কম্পন হিসেবে ধরা হয়, আর 8 মাত্রার বেশি ভূমিকম্পকে বিবেচনা করা হয় বড় দুর্বিপাক হিসেবে এবং এটি ভয়াবহ ক্ষতি করতে পারে। আবার কতক্ষণ ধরে কম্পন হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। যত বেশি সময় ধরে কম্পন চলবে, ক্ষয়ক্ষতির মাত্রাও তার সঙ্গে বাড়তে পারে। ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণকালে সংস্থা প্যাসিফিক নর্থ ওয়েস্ট সিসমিক নেটওয়ার্ক বলছে, কম মাত্রার ভূমিকম্প কেবল কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আর মাঝারি থেকে বড় ভূমিকম্পের ক্ষেত্রে কয়েক মিনিট ধরেও কম্পন চলতে পারে। যেমনটা হয়েছিল 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পের সময়। 2004 সালে 24শে ডিসেম্বর সুমাত্রা ও আন্দামানের কাছে ভারত মহাসাগর 9.1 মাত্রা ভূমিকম্প হয়। এর ফলে সৃষ্ট একের পর এক প্রবল জলোচ্ছ্বাসে 14টি দেশে প্রাণ হারান প্রায় 2,30,000 মানুষ। সবচেয়ে বেশি মানুষ মারা যান ইন্দোনেশিয়ায়। শুধু কম্পনের মাত্রা নয়, মাটির নিচে কোথায় কম্পনটা হলো সেই জায়গাটাও গুরুত্বপূর্ণ বিষয়। 2023 সালের 8 সেপ্টেম্বর মরক্কোর পশ্চিমাঞ্চলে 6.8 মাত্রা যে ভূমিকম্প হয়, সেটার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 18 কিলোমিটার নিচে। এভারেস্ট চূড়া যত উঁচু তার চেয়েও বেশি ছিল এই দূরত্ব, কিন্তু ভূতাত্ত্বিক মানদণ্ডে এটা খুব বেশি গভীর নয়। 2,000-এর বেশি মানুষের প্রাণহানি হয় সেখানে। প্রায় কাছাকাছি সময়ে 2023 সালের 11 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার নর্থ মালাকু প্রদেশে 6.2 মাত্রা যে ভূমিকম্প হয়, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 168 কিলোমিটার গভীরে। সেখানে কোনো প্রাণহানি ঘটেনি। মরক্কোয় ভূমিকম্প হয়েছিল রাত 11:11 ঘুমন্ত বাসিন্দাদের নিয়ে অনেক ভবন ধসে হয়ে যায়। তবে ভূতাত্ত্বিকরা একটা কথা বলেন যে ভূমিকম্প নয়, মানুষের প্রাণহানির জন্য দায়ী ভবনগুলো। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ভবন ধসে মানুষের মৃত্যু হয়, তবে রাতের তুলনায় দিনের বেলায় ভূমিকম্পে ক্ষতি কম হয় বলেও মনে করা হয়। ভূমিকম্প সহনশীল ঘরবাড়ি তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে সর্বোচ্চ মাত্রার কম্পন সহ্য করতে পারে এমন ভবন নির্মাণ করতে হবে। জাপানি স্থপতিরাই এটা সম্ভব করে দিয়েছেন। ভবন বা অবকাঠামোকে এমন একটা ভিতের উপর দাঁড় করানো হয় যেটা ভূমিকম্পের ফলে সৃষ্ট শক বা কম্পন সহ্য করতে পারে। ভেতরটা বা ভিতের এই অংশটা 30 থেকে 50 সেন্টিমিটার পুরু রাবারের ব্লক দিয়ে তৈরি করা হয়। তবে এরকম ভিত তৈরিতে বেশ ভালো রকম খরচ হয়, ফলে ভবনের নির্মাণ ব্যয় অনেকটাই বেড়ে যায়। 2023 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের 7.8 মাত্রা ভূমিকম্প হয় এবং বলা হচ্ছিল নীতিমালা মেনে নির্মিত না হওয়ার কারণে তখন অসংখ্য ভবন ধসে পড়েছিল। এক বিশেষজ্ঞ বলছেন, ভূমিকম্পটা শক্তিশালী ছিল, তবে সঠিকভাবে নির্মিত ভবন ধসিয়ে ফেলার মতো অত বিধ্বংসী ক্ষমতার ছিল না, বরং অনেক এলাকাতে কম্পন সর্বোচ্চ মাত্রার চেয়ে কম ছিল। ফলে আমরা বলতেই পারি, ধসে পড়া হাজার হাজার ভবনের কোনোটি সঠিক নীতিমালা মেনে নির্মিত হয়নি। জনসংখ্যার ঘনত্বের উপরও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকটা নির্ভর করে। 2021 সালে জুলাইয়ে আলাস্কা উপত্যকায় 8.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল এবং এটা খুবই সম্ভব যে ওই ঘটনার স্মৃতি অনেকেরই মনে নেই। অথচ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটাকে রাখা হয়েছে 7 নম্বরে। ওই ভূমিকম্পে কেউ মারা যায়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এর কারণ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জনবসতি থেকে অনেক দূরে। সেই তুলনায় 2010 সালে জানুয়ারিতে হাইতিতে 7 মাত্রা ভূমিকম্পে 2.5 লাখের বেশি মানুষের মৃত্যু ও অন্তত 3 লাখ মানুষ আহত হন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের উপরের মাটির প্রকৃতি কি বা মাটি কতটা শক্ত তার উপরও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে। ভূপৃষ্ঠে বা এর কাছাকাছি স্তরে কাদামাটি থাকলে শক্তিশালী কম্পন সহ্য করতে পারে না সেটি। এক্ষেত্রে কম্পন শুরু করে মাটির উপরের স্তরটি তরল পদার্থের মতো টালমাটাল আচরণ শুরু করে এবং ধ্বংসযজ্ঞের অনেক বেড়ে যায়। 1964 সালে জাপানের নিগাতয়ে ভূমিকম্পে ঠিক এমনটাই ঘটেছিল। উদ্ধার তৎপরতা যত দ্রুত শুরু হয়, ততই বেশি সংখ্যক মানুষকে বাঁচানো সম্ভব হয়। পূর্ব প্রস্তুতি এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।